নকলা পাইলট মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চতুর্থ অধ্যায় বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু নিয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম বদ্বীপ। সমগ্র বাংলাদেশ সামান্য পাহাড়ি অঞ্চল, সীমিত উচ্চভূমি ও নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। এদেশের ভূপ্রকৃতিটা হচ্ছে নিচু ও সমতল। বাংলাদেশের জলবায়ু মোটামুটি সমভাবাপন্ন, আর জলবায়ুর উপর মৌসুমী বায়ুর প্রভাব খুবই প্রবল, খুব বেশি। তাই বছরের বিভিন্ন ঋতুতে বিভিন্ন সময়ে বিভিন্ন ঋতুর আগমন ঘটে। বিভিন্ন ঋতুতে এদেশের জলবায়ু তারতম্যের কারণে আমরা কখনো গরম আবার কখনো শীত অনুভব করি। জলবায়ুর কারণে বৃষ্টিপাত হয়, প্রচুর বৃষ্টিপাত হয়, আর এই অতিরিক্ত বৃষ্টিপাতের ফলে অতিবৃষ্টি হয়, অকাল বন্যা হয় এবং জলোচ্ছ্বাস হয়। আর এগুলি আমাদের জনজীবনকে প্রভাবিত করে। তাহলে আজ আমরা পড়ব ভূপ্রকৃতি অঞ্চলের শ্রেণীবিভাগ ও গঠন। ভূপ্রকৃতি অঞ্চলের শ্রেণীবিভাগ ও গঠন। আজ আমরা ভূপ্রকৃতি অঞ্চলের শ্রেণীবিভাগ ও গঠন সম্পর্কে আলোচনা করব। তাহলে বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহত্তম একটি বদ্বীপ। বাংলাদেশের উপর দিয়ে বয়ে গেছে অসংখ্য নদ নদী। এগুলোর মধ্যে পদ্মা, মেঘনা, ব্রহ্মপুত্র ইত্যাদি প্রধান। বাংলাদেশের ভূখণ্ড উত্তর দিক থেকে দক্ষিণ দিকে ক্রমশ ঢালে, আর এসব নদ নদী, উপনদী, শাখা নদীগুলো উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে গিয়ে পতিত হয়। আর বাংলাদেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাংশের পাহাড়ি অঞ্চল ব্যতীত প্রায় সমগ্র দেশটি নদীর পলল দ্বারা গঠিত সমভূমি। বাংলাদেশে প্রায় সমগ্র অঞ্চল এক বিস্তীর্ণ সমভূমি। বাংলাদেশে সামান্য পরিমাণ উচ্চভূমি আছে। ভূপ্রকৃতির ভিত্তিতে এই বাংলাদেশকে প্রধানত তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে। ভূপ্রকৃতির ভিত্তিতে বাংলাদেশকে কয়টি শ্রেণীতে ভাগ করা হয়েছে? তিনটি শ্রেণীতে। তিনটি শ্রেণী কি কি? একটা হচ্ছে টারশিয়ারি যুগের পাহাড়সমূহ, পাহাড় সমূহ। দুই নাম্বার হচ্ছে প্লাইস্টোসিন কালের হচ্ছে প্লাবন সমভূমি। তাহলে আমরা প্রথমেই পড়ব টারশিয়ারি যুগের পাহাড়সমূহ। এই টারশিয়ারি যুগের যে পাহাড়সমূহ, এগুলো বাংলাদেশের মোট ভূমির
প্রায় 12% এলাকা নিয়ে গঠিত। এই টারশিয়ারি যুগের পাহাড়সমূহ আজ থেকে প্রায় 2 মিলিয়ন বছরেরও আগে এই টারশিয়ারি যুগের পাহাড়সমূহ গঠিত হয়েছে। এটা যখন হিমালয় পর্বত উত্থিত হয় তখন এই পাহাড়গুলো সৃষ্টি হয়েছে। এই অঞ্চলে পাহাড়গুলোকে 2 ভাগে ভাগ করা হয়েছে। তাহলে টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। তাহলে টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। 2 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে উত্তর দক্ষিণ পূর্বাঞ্চলে পাহাড়সমূহ আরেকটি হচ্ছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে পাহাড় সমূহ। তাহলে টারশিয়ারি যুগের পাহাড়সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। একটা হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। এখন আমরা করব দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড়সমূহ। দক্ষিণ পূর্বাঞ্চলের যে পাহাড়গুলো, এগুলো বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবন, কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম জেলার পূর্বাংশ এই অঞ্চলের অন্তর্গত। এই অঞ্চলের পাহাড়গুলোর গড় উচ্চতা হচ্ছে 610 মিটার। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে তাজিওডং। বর্তমানে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে কি? তাজিওডং। তাজিওডং এর আরেকটা নাম হচ্ছে বিজয়। এর উচ্চতা হচ্ছে, এর গড় উচ্চতা হচ্ছে 1231 মিটার। তাজিওডং বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের উচ্চতা হচ্ছে কত? 1231 মিটার। এটি বান্দরবন জেলায় অবস্থিত। তাজিওডং কোথায় অবস্থিত? এটি বান্দরবন জেলায় অবস্থিত। বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কিউক্রাডং। এর উচ্চতা হচ্ছে 1230 কিলোমিটার। তাজিওডংয়ের উচ্চতা হচ্ছে এত। আর কিউক্রাডং উচ্চতা হচ্ছে 1230 মিটার। 1230 মিটার। এটি দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম, যার উচ্চতা এত। এছাড়া এই অঞ্চলে আরও 2টি উচ্চতর পাহাড় রয়েছে। এগুলো হচ্ছে মুদকমুয়াল। মুদকমুয়ালের উচ্চতা হচ্ছে 1000 মিটার। মুদকমুয়াল উচ্চতা হচ্ছে 1000 মিটার। আরো একটি আছে উঁচু পর্বত, যেটার নাম হচ্ছে পিরামিড। এটার উচ্চতা হচ্ছে 915 মিটার। তাহলে তাজিওডংয়ের উচ্চতা হচ্ছে 1231 মিটার। এটা হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ পর্বত শৃঙ্গ।
আর দ্বিতীয় সর্বোচ্চ পর্বত ছিল, এটার নাম হচ্ছে কিউক্রাডন, এটার উচ্চতা হচ্ছে 1230 মিটার। এরপরে যে উচ্চতা অনুযায়ী আছে মুদকমল, এটার উচ্চতা হচ্ছে 1000 মিটার। আর পিরামিড, এটার উচ্চতা হচ্ছে 915 মিটার। এই অঞ্চলের পাহাড়গুলো বেল, কর্দম ও শেল পাথর দ্বারা গঠিত। এরপর আছে উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার উত্তর ও উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণের পাহাড়গুলো নিয়ে এ অঞ্চল গঠিত হয়েছে। এই পাহাড়গুলোর উচ্চতা 244 মিটারের বেশি নয়। উত্তরের পাহাড়গুলো স্থানীয়ভাবে টিলা নামে পরিচিত, আর এর উচ্চতা 30 থেকে 90 মিটারের মধ্যে। এ অঞ্চলের পাহাড়গুলোর মধ্যে চিকনাগোল, খাসিয়া ও জয়ন্তিয়া প্রধান। তাহলে আমরা উত্তর পূর্বাঞ্চলের পাহাড় এবং দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ সম্পর্কে জানলাম। এখন আমরা জানব প্লাইটোসিন কালের সোপানসমূহ। প্লাইটোসিন কালের সোপান বা চত্বর। প্লাইটোসিন কালের সোপানসমূহ বা চত্বরভূমি বাংলাদেশের মোট ভূমির প্রায় 8% এলাকা নিয়ে এ অঞ্চল গঠিত। আনুমানিক 25,000 বছর পূর্বের সময়কে প্লাইটোসিন কাল বলা হয়। এই সময়ের বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বরভূমি গঠিত হয়েছিল বলে অনুমান করা হয়। প্লাইটোসিন কালের সোপানসমূহকে আবার 3 ভাগে ভাগ করা যায়। প্লাইটোসিন কালের সোপানসমূহকে 3 ভাগে ভাগ করা হয়। তাহলে 3 ভাগে ভাগ করা হয়। 3 ভাগগুলো কি আমরা এখন জানবো। 1 নম্বর হচ্ছে বরেন্দ্রভূমি, 2 নম্বর মধুপুর ও ভাওয়ালের গড়, 3 নম্বর লালমাই পাহাড়। তাহলে বরেন্দ্রভূমি কাকে বলে বা বরেন্দ্রভূমিটা কি? নওগাঁ, রাজশাহী, বগুড়া, জয়পুরহাট, রংপুর ও দিনাজপুর জেলার অংশবিশেষ নিয়ে এই বরেন্দ্রভূমি গঠিত। তাহলে বরেন্দ্রভূমিটা কি তোমরা বুঝতে পারলে। এর আয়তন 9,320 বর্গ কিলোমিটার। তাহলে বরেন্দ্রভূমির আয়তন 9,000 বরেন্দ্রভূমির আয়তন 9,320 বর্গ কিলোমিটার। প্লাবন সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 12 মিটার। তাহলে প্লাবন সমভূমি যেটা সমতল ভূমি যেটা, এই সমভূমি থেকে এর উচ্চতা হচ্ছে 6 থেকে 12 মিটার। এই স্থানের মাটি ধূসর ও লাল বর্ণের। আর ময়মনসিংহ, টাঙ্গাইল, গাজীপুর ও ঢাকা জেলার অংশবিশেষ নিয়ে মধুপুর ও ভাওয়ালের সোপানসমূহ গঠিত হয়েছে। সমভূমি থেকে এর উচ্চতা 6 থেকে 30 মিটার। মাটির রং লালচে ও ধূসর। কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত লালমাই পাহাড়টি বিস্তৃত।
এর আয়তন 34 বর্গ কিলোমিটার। তাহলে লালমাই পাহাড়টা কোথা থেকে শুরু হয়েছে? কুমিল্লা শহর থেকে। কুমিল্লা শহর থেকে 8 কিলোমিটার পশ্চিমে এই লালমাই পাহাড় বিস্তৃত। এটার আয়তন 34 বর্গ কিলোমিটার। তাহলে লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে 34 বর্গ কিলোমিটার। আর এই পাহাড়ের গড় উচ্চতা হচ্ছে 21 মিটার। এই অঞ্চলে মাটি লালচে এবং নুড়ি, বালি ও কংকর মিশ্রিত। তাহলে আমরা প্লাইটোসিন কালের সোপানসমূহ বললাম। প্লাইটোসিন কালের সোপানসমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে এবং কিভাবে গঠিত সে সম্পর্কে তোমরা জানলে। এখন আমরা পড়ব সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। বাংলাদেশে প্রায় 80% ভূমি নদী বিধৌত এক বিস্তীর্ণ সমভূমি। সমতল ভূমির উপর দিয়ে অসংখ্য নদ নদী প্রবাহিত হওয়ার কারণে এখানে বর্ষাকালে কি হয়? প্রচুর বৃষ্টিপাত হয়। বছরের পর বছর এভাবে বন্যার পানির সঙ্গে পলিবাহিত হয়ে পলিমাটি সঞ্চিত হয়ে প্লাবন সমভূমি গঠিত হয়েছে। তাহলে প্লাবন সমভূমি কিভাবে গঠিত হয়েছে? যে বছরের পর বছর যে বন্যা হয়, বন্যা পানির সাথে কি বয়ে নিয়ে আসে? পলিমাটি বয়ে নিয়ে আসে। এই পলিমাটি দিয়েই পলি বা প্লাবন সমভূমি গঠিত হয়েছে। এই প্লাবন সমভূমির আয়তন হচ্ছে 1,24,266 বর্গ কিলোমিটার। সমগ্র সমভূমির স্তর খুব গভীর এবং ভূমি খুবই উর্বর। আমাদের যে ভূমি সমভূমি, এই সমভূমি খুবই উর্বর। আর প্লাবন সমভূমিকে কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে, যেমন দেশের উত্তর পশ্চিমে অবস্থিত রংপুর ও দিনাজপুর জেলার অধিকাংশ স্থান, ঢাকা, টাঙ্গাইল, ময়মনসিংহ, জামালপুর, পাবনা, রাজশাহী অঞ্চলের অংশবিশেষ, কুমিল্লা, নোয়াখালী, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার অধিকাংশ এলাকা এবং কিশোরগঞ্জ ও নেত্রকোনা জেলার পূর্ব দিকের সামান্য অংশ নিয়ে এই সমভূমি গঠিত হয়েছে। তাহলে আজকে আমরা বাংলাদেশের ভূপ্রকৃতি অঞ্চলের শ্রেণীবিভাগ ও গঠন সম্পর্কে জানলাম। তাহলে এখন আমরা একটি বাড়ির কাজ তোমাদেরকে দিব, একটি বাড়ির কাজ দিব। বাড়ির কাজটি সবাই তোমরা খাতায় লিখে নিবে। বাড়ির কাজটি হচ্ছে বাংলাদেশের ভূপ্রকৃতি অঞ্চলের শ্রেণীবিভাগ ও গঠন ব্যাখ্যা করে। বাড়ির কাজটি সবাই খাতায় লিখে নাও। বাংলাদেশের ভূপ্রকৃতি অঞ্চলের শ্রেণীবিভাগ ও গঠন দেখা হয়। তাহলে এটা তোমাদের বাড়ির কাজ। আশা করি সবাই বাড়ির কাজটা সুন্দরভাবে সম্পন্ন করবে। তাহলে আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।